নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প একটি বাড়ির জন্য। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টিতে বিছানায় গা এলিয়ে শুয়ে থাকতে বরাবরই ভালো লাগে তৃষার। আজ স্কুলে বিশেষ সেরকম কোনো গুরুত্বপূর্ণ ক্লাসও নেই। আর এত বৃষ্টিতে কজনই বা স্কুলে আসবে ভেবে স্কুলটা আজকের মতো ডুব দেওয়ার কথাই ভাবল তৃষা। ঠিক এই সময় সেই চিল চিৎকার গলা, কি রে তৃষা, উঠলি? আর কত ঘুমাবি রে? স্কুলে যাবি না? সকাল 11টায় স্কুলে যাওয়ার থাকলে ঠিক 10টার মধ্যেই উপস্থিত হতে হবে অনুজাকে। স্নানটা সেরে স্কুল ড্রেসটা কোনো রকমে গায়ে গলিয়ে সোজা তৃষার বাড়িতে চলে আসা অনুজার নিত্যনৈমিত্তিক কাজ। তৃষার মা বন্দনা একসাথে ভাত মেখে দুই বন্ধুকে খাইয়ে দেয়। দিনের 3 বেলার খাবারের মধ্যে 2 বেলার খাবারই লেখা থাকে তৃষার বাড়িতে। অনুজা ওরফে অনু তৃষার অনেক দিনের বন্ধু। সেই যে ক্লাস 5-এ পড়তে বন্ধুত্ব শুরু হলো, সেই বন্ধুত্ব আত্মীয়ের সম্পর্কে জড়িয়ে গেল। তৃষার মা নিজেও বলেন, আমার একটা না দুটো মেয়ে, তৃষা আর অনুজা। অনুর মা নেই। সেই কোন ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মারা যায় অনুর মা। অনুর বাবার নারী আসক্তির সম্পর্ক প্রচুর খবর ছিল অনুজার কাছে। ফলে অসুস্থকর পরিবেশে ওর লেখাপড়ায় বাধা হয়ে দাঁড়ালো। ক্লাস 6-এ পড়তেই ইংলিশ মিডিয়ামে পড়া অনুজা ফেল করে বসল। ফলে স্কুল থেকে বের হয়ে আসতে হলো তাকে। এর মধ্যেই অনুজার বাবা আবার নতুন করে বিয়ে করে ঘরে বউ নিয়ে আসলেন। অনু ওর বাবাকে বলল, আমি তোমাদের সঙ্গে আর থাকবো না, আমাকে দাদু দিদার কাছে পাঠিয়ে দাও আর ওখানেই একটা যে কোনো স্কুলে ভর্তি করিয়ে দাও। ব্যাস, আমার প্রতি তোমার আর কোনো দায়িত্ব থাকলো না। অনুর বাবা আর নতুন মা যেন স্বস্তি পেলেন মেয়ের এমন সিদ্ধান্তে। তিনি তড়িঘড়ি করে মেয়েকে তার দাদু দিদার বাড়িতে পাঠিয়ে দিলেন। দাদু দিদার কাছে এসে অনু ভবানী বালিকা বিদ্যালয়ে ভর্তি হলো। ইংলিশ মিডিয়ামে পড়া অনুজা বাকিদের থেকে বাংলায় ছিল কাঁচা। তার শব্দভাণ্ডারে বিশেষ কোনো শব্দ সঞ্চয় ছিল না, অথচ অন্য বিষয়গুলোতে সে বেশ ভালোই ছিল। দাদু দিদা গরিব হলেও তাদের স্নেহে আর সুস্থ পরিবেশে অনুজা আবার নতুন করে লেখাপড়ায় মন দিল। সব বিষয়কে আয়ত্ত করতে পারলেও বাংলা বিষয়টাকে সে কিছুতেই নিজের আয়ত্তে আনতে পারছিল না। তখন তৃষা সহপাঠী হিসেবে অনুজাকে সাহায্য করতে এগিয়ে আসে। সেই থেকে শুরু। গল্পসূত্রে জানা গেল দুজনের বাড়ির দূরত্ব মাত্র 5 মিনিটের। অনুজার গল্প মায়ের কাছে করতেই তৃষার মা বন্দনা মেয়েকে বললেন, আহারে, মা মরা মেয়ে, এত অল্প বয়সী জীবনে কত কিছুই না দেখে নিল মেয়েটা। এক কাজ কর না বাবু, অনুজাকে একদিন নিয়ে আসিস আমাদের বাড়িতে। মায়ের কথায় তৃষা অনুজাকে বাড়িতে নিয়ে আসতেই সেই যে বন্দনার আপন হয়ে উঠল সে, সেই থেকেই তৃষার ওপরে অনুজার অধিকার গেল বেড়ে, সাথে অযাচিত অত্যাচার। অনু তৃষার বন্ধু রইল কম, বোন হয়ে গেল বেশি। সারাদিনের বেশিরভাগ সময়টাই অনুর তৃষার বাড়িতে কাটে। আজও অনু বৃষ্টি মাথায় নিয়ে এসেছে তৃষাদের বাড়িতে। অনুর গলাটা পেতেই তৃষা বলল, তুই মায়ের কাছে যা, মা আজ খিচুড়ি আর ডিম ভাজা রান্না করেছে, যা গিয়ে খিচুড়ি খা, আমি আজ স্কুলে যাব না। তৃষার কথা অনুজা শুনলে তো সে বলল, শুধু শুধু স্কুল কামাই করবি, তা আবার হয় নাকি? ওট ওট, উঠে স্নান করতে যা, মায়ের হাতের গরম গরম খিচুড়িকে স্কুলে যাই চল। রাগে গজর গজর করতে করতে বাড়ি থেকে বেরোবার সময় তৃষা বলল, তোর মতো বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো। আমার উপরে তোর এত জোর কিসের রে? একদিন তোর এই অত্যাচারের জন্যই দেখবি তোর কাছ থেকে দূরে পালিয়ে যাব আমি। অনুজা হাসতে হাসতে বলল, সেদিনটা কোনোদিন আসবে না রে, তোকে পালাতে দিলে তবে না পালাবি তুই আমার কাছ থেকে। বন্দনা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন, ঈশ্বর ওদের বন্ধুত্বে যেন কুনজর না লাগে। কিন্তু ঈশ্বর বন্দনার কথা শোনেননি। হরিহর আত্মা দুই বান্ধবীর মাঝে সত্যি অন্তরায় হয়ে দাঁড়ালো প্রেম। স্কুল গণ্ডি পেরিয়ে অনুজা আর তৃষার কলেজ আলাদা হয়ে যায়। অনুজা যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়
আর তৃষা ইতিহাসে অনার্স নিয়ে পড়া শুরু করে। সেই সময়ে অদিতির জীবনে আসে রঞ্জন। রঞ্জন তৃষার চেয়ে 4 বছরের বড়। অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে একই কলেজে পড়ে সে। দুজনের মধ্যে আলাপের পরে প্রেম হতে খুব বেশি সময় লাগেনি। অনুজাকে প্রথমে রঞ্জনের কথা জানাতেই ভয় পেয়েছিল তৃষা। কি জানি, রঞ্জনকে পছন্দ না হলে হয়তো বলেই বসবে ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না তুই। কিন্তু অনুজা তা করেনি। তৃষার হাবভাব দেখে সে বুঝেছিল তৃষার জীবনে সে ছাড়াও বিশেষ কেউ আছে, যার সান্নিধ্য তৃষা অনেক বেশি করে চায়। তাই টিউশনের নাম করে মাঝে মধ্যেই পালিয়ে বেড়ায় তৃষা। একদিন অনুজা হাতে নাতে ধরে ফেলে ওদের দুজনকে। রঞ্জনকে তৃষার সাথে দেখে বলে, তুমি তো বেশ জাদু জানো হে, যে আমার এতদিনের বান্ধবীটাকে আমার কাছেই মিথ্যে বলা শিখিয়ে দিলে। তা বেশ করেছো, তবে না বুঝবে তুমি আমার তৃষা তোমাকে কতটা ভালোবাসে। রঞ্জনও হাসতে হাসতে বলেছিল, তৃষাকে এখন থেকে তোমার বলা বন্ধ করো অনুজা, তৃষা এখন আমার। অনুজা বলেছিল, বেশ তো, তুমি নিয়ে নাও আমার তৃষাকে, আমার তাতে একটুকুও কষ্ট হবে না। একদিন তো আমার বন্ধুকে কারোর না কারোর হতেই হবে, সেই মানুষটা না হয় তুমিই হলে। কিন্তু একটা কথা তোমায় বলে রাখি, তৃষাকে কখনো দুঃখ দিও না যেন। তৃষার মাকে আমি মা বলে ডাকি। আমার সেই মা যেন তার মেয়ের দুঃখ দেখে কখনো দুঃখ না পায়, সে খেয়ালটুকু রেখো। রঞ্জন কলেজ শেষ করে পৈতৃক ব্যবসায় যুক্ত হলো। তৃষা তখন এমএ পড়ছে, আর অনুজা সোজা কলেজ কাউন্সিলিংয়ে চাকরি পেয়ে গেল। অনুজার দাদু অনুজার ইঞ্জিনিয়ারিং পড়ার সময় মারা যান। অনুজা চাকরি পাবার 1 বছরের মধ্যে ওর দিদাও মারা গেলে পিছুটান বলে অনুজার আর কিছুই রইল না। বন্দনা অনুজাকে বললেন, আর ও বাড়িতে থেকে তুই কি করবি, বরং এই বাড়িতেই পাকাপাকিভাবে চলে আয়। ওই বাড়িটা বিক্রি করে যা পাবি নিজের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখ। সারাদিন তো অফিসেই কাটাস, রাতটুকু না হয় আমাদের সাথেই থাকবি। অনুজা আপত্তি করেনি আর। বন্দনা তার কাছে মায়ের চেয়ে কিছু কম নয়। এই মানুষটার স্নেহের পরশ পেয়েছে বলেই নিজের জীবনের সব দুঃখকে ভুলে যেতে পেরেছে সে। আর রঞ্জনের সাথে তৃষার বিয়ে হয়ে গেলে বাবা মাকে দেখাশোনার জন্য না হয় সেই থেকে যাবে। দুই পিপাসার্থ একে অপরের কাছে থেকে একে অপরকে ভালোবাসা আর স্নেহে ভরিয়ে রেখে দেবে। দিনগুলো ভালোই কাটছিল, তবে ছুটির দিনগুলোতে তৃষাকে এখন অনেক কম পাওয়া যায়। সে রঞ্জনের সাথে ছুটির দিনটা কাটায়, কখনো সিনেমা দেখে, কখনো শপিং করে, আবার কখনো কোনো দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। বেশিরভাগ দিনই অনেক রাতে বাড়ি ফেরে অনুজা। তার কাজটাই যে এমন, যাওয়ার সময় নির্ধারিত থাকলেও বাড়ি ফেরার কোনো নির্ধারিত সময় নেই। তবুও যদি কোনো দিন আগে চলে এসেছে, বিছানায় শুয়ে তৃষার সাথে গল্প করা আর তার হয় না। কারণ তৃষা তখন তার মনের মানুষের সাথে ফোনে কথা বলায় ব্যস্ত। তৃষার জন্য অপেক্ষা করতে করতে একসময় ক্লান্ত অনুজা ঘুমিয়ে পড়ত। তাও কোনো অভিমান ছিল না অনুজার। সে বুঝত তার বন্ধুর মনের অবস্থা। রঞ্জন যে তৃষার জীবনের অনেকটাই জুড়ে আছে, সে অনুভবটুকু ছিল অনুজার। তাই আস্তে আস্তে দূরত্ব তৈরি করছিল সে তার প্রাণপ্রিয় সখীর কাছ থেকে। কিন্তু এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। রঞ্জনের মা এলেন তৃষাদের বাড়িতে বিয়ের পাকা কথা বলতে। আবার অনুজার অফিসে পার্টি ছিল, তবুও বন্ধুর বিয়ের পাকা কথা হবে বলে সে পার্টি থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কিন্তু তার এই তাড়াতাড়ি ফিরে আসাটাই কাল হলো। সেদিন পার্টিতে অনুজা সামান্য ওয়াইন খেয়েছিল। পরিমাণটা খুব সামান্য হলেও তার মুখের গন্ধ রঞ্জনের মায়ের নাককে এড়িয়ে যেতে পারেনি। রঞ্জনের মা গৌরীদেবী বেজায় চটে গেলেন অনুজার এমন মদ্যপানে। তিনি তৃষাকে পরিষ্কার জানালেন, আমাদের পরিবার খুবই রক্ষণশীল পরিবার, আমাদের পরিবারে এইসব নেশা ভাঙ করা একেবারেই নিষেধ। তোমার এই বান্ধবীটি একটি মেয়ে হয়ে মদ্যপান করে, আর তোমরা ওর সেই বিশৃঙ্খল জীবনকে আশকারা দাও, এটা মোটেই ভালো লাগলো না আমার। তুমি যদি তোমার এই বান্ধবীর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে পারো তবেই আমার রঞ্জনের বউ হতে পারবে তুমি, নচেত নয়। রঞ্জনের মায়ের কথায় প্রতিবাদ করে ওঠেন বন্দনা, আপনি বোধহয় জানেন না, অনুজা শুধুমাত্র তৃষার বন্ধুই না, সে আমার আরেক মেয়ে। এই বাড়িতে, এই পরিবারে তৃষার যতটা অধিকার আছে ঠিক ততটাই অধিকার আমার অনুরও।
আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য কোনো শর্ত মানতে পারবো না আমি। তৃষা ভয়ে কেঁপে ওঠে। তাহলে কি তার এতদিনের ভালোবাসা হারিয়ে যাবে ওর জীবন থেকে? সে তার মাকে বলে ওঠে, তুমি চুপ করো না মা, উনি তো ঠিক কথাই বলেছেন। অনু হঠাৎ করে ওইসব ছাইপাশ খেতে গেল কেন? অনুজা বুঝল পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। সে রঞ্জনের মায়ের হাত ধরে বলল, আমার ভুল হয়ে গেছে আন্টি, আমার জন্য আপনি আমার বন্ধুকে যেন কোনো কঠিন শাস্তি দেবেন না। রঞ্জনের মা এক ঝটকায় অনুজার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলেন, দূর হও আমার কাছ থেকে। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার হাত ধরো? মদ খেয়ে মাতলামি করার আর জায়গা পাওনি তুমি, অসভ্য মেয়ে কোথাকার। বন্দনা তীব্র প্রতিবাদের সুরে বললেন, আপনিও বোধহয় আপনার সীমা অতিক্রম করে কথা বলছেন দিদি। বন্দনাকে হাতের ইশারায় থামিয়ে অনুজা রঞ্জনের মাকে বলল, আপনার আপত্তিটা কোথায় বলুন তো আন্টি? আমার মদ খাওয়ায় নাকি আমি মেয়ে হয়ে মদ খাওয়ায়? দুটোই, হুঙ্কার ছাড়লেন গৌরী দেবী। তাহলে রঞ্জন যেদিন বন্ধুদের সাথে বারে বসে মদ খেয়ে বাড়ি ঢোকে সেদিন আপনি কি করেন আন্টি? অনুজার এমন প্রত্যুত্তরে তৈরি ছিল না কেউই। ঘরের মধ্যে তৈরি হওয়া ক্ষণিকের নিস্তব্ধতা কাটিয়ে রঞ্জন বলে ওঠে, না মা, অনুজা মিথ্যে কথা বলছে, আমি কোনোদিনই ওসব খাইনি। অনুজা একটু হেসে বলল, রঞ্জন, মাকে ভয় পেয়ে মিথ্যে বলছো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বহুবার টিউলিপ বারে দেখেছি, বন্ধুদের সাথে গ্লাস হাতে বসে আছো। আমি কোনোদিন তৃষাকে কিছু বলিনি, কারণ আমার মনে হয়েছে এটা তোমার ব্যক্তি স্বাধীনতা। কাউকে বিব্রত না করে সাময়িকভাবে নিজের পছন্দ মতো জীবন কাটাতে চাইলে দোষের কিছু করছো না। আর যখন সিগারেট খেতে পারো তখন একটু আধটু মদ হয়তো খেতেই পারো। হয়তো তৃষাকে বলেওছো কথাটা, আবার হয়তো বলনি। সিগারেট আর মদ দুটোই তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তৃষা যখন তোমার সিগারেট খাওয়ায় আপত্তি তোলেনি, তখন হয়তো এইটুকু মদ্যপানেও আপত্তি তুলবে না। সে যাই হোক, সেটা সম্পূর্ণ তৃষার ব্যক্তিগত ব্যাপার। আজও হয়তো কথাটা বলতাম না যদি না তোমার মা এভাবে আমাকে অপমান করতেন। কিন্তু এক দু পেক মদ খেলে যদি আমি অসভ্য হয়ে যাই, তাহলে তুমিও তো সেই অসভ্যদের দলেই পড়ো, তাই না? রঞ্জন বেগতিক দেখে মাকে বলল, মা চলো এখান থেকে, এক মুহূর্ত আর এখানে নয়। অনুজার মাথা খারাপ হয়ে গেছে। সেদিনের সেই ঘটনার পরে রঞ্জন তৃষার কাছে আবদার করে বসলো, তৃষা, তোমাকে জীবনে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় প্রেম না হয় বন্ধুত্ব। সিদ্ধান্ত তোমার নিজের, আমি কিছু বলবো না। অনুজার মতো উগ্র নারীবাদী মেয়ে তোমার জীবনে থাকলে আমাদের দাম্পত্য জীবন কোনোদিনই সুখের হতে পারবে না। তৃষা পড়ল মহা বিপদে। সে কোন দিকে যায় এখন? একদিকে তার এতদিনের গভীর বন্ধুত্ব, অন্যদিকে তার ভালোবাসা। কি করবে এখন সে? তাই সে অগত্যা সখ্যতার হাত ছেড়ে প্রেমের হাত ধরল। তৃষা অনুজার কাছে দাবি করেছিল, তুই আমায় কথা দে, তুই কোনোদিন মদ ছুবি না। অনুজা বলেছিল, রঞ্জনের কাছ থেকে এমন কথা নিয়ে আসতে পারবি তো তুই তৃষা? দেখ, বিষয়টা আমার মদ খাওয়া বা ছাড়ার নয়, বিষয়টা তোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা। আমি যদি তোর কথা মেনে জীবনে মদ স্পর্শ না করি, তবে তুই আমাকে আশ্বস্ত করতে পারবি তো যে রঞ্জন বা ওর মা আর কোনো বিষয়ে তোর ওপর অধিকার খাটাবে না? আজ একবার ওদের চাহিদার কাছে মাথা নত করলে ওরা আবার তোর কাছে নতুন কিছু দাবি করবে না? এভাবে নিজের স্বাধীনতাকে ওদের সামনে বিকিয়ে দিস না তৃষা। ভালো যখন দুজনেই বেসেছিস, তখন একে অপরের ইচ্ছে অনিচ্ছে দুজনকেই তো দেখতে বল। প্রেম সারা জীবন থাকে না, একটা সম্পর্ক একে অপরের প্রতি শ্রদ্ধা রাখাটাই আসল কথা। অনুজার সব কথা শুনে তৃষা বলেছিল, তুই আমাদের জীবন থেকে চলে যা অনু। তুই তোর বাবা মায়ের সুস্থ দাম্পত্য জীবন দেখিসনি বলে তাই এত সব কথা তোর মনের মধ্যে আসছে। কিন্তু দাম্পত্য জীবনে বোঝাপড়া একটা বড় শব্দ, আর সেটা মেয়েদেরই বেশি করতে হয়, সেটাই আমি জানি। তোকে বোঝাতে পারবো না আমি এসব কথা। তার চেয়ে ভালো তুই আমাদের জীবন থেকে চলে যা। তুই তোর নারীবাদী মনোভাব নিয়ে থাক, আর আমি আমার ভালোবাসা সংসার নিয়ে ভালো থাকি। তৃষার কথায় বন্দনা আঁতকে উঠেছিলেন। এতটা স্বার্থপর হোস না বাবু। অনু শুধু তোর জীবনের সাথে জড়িয়ে নেই, অনু জড়িয়ে আছে আমার জীবনেও। তোর বন্ধু হওয়া ছাড়াও অনু আমার আর এক সন্তান। ভুলে যাস না আমি ওরও মা। মায়ের কথা শুনে চিৎকার করে ওঠে তৃষা, তোমার কাছে নিজের মেয়ের থেকে অন্যের মেয়ে বেশি হলো বুঝি? অনু থাকুক না ওর মতো করে, আমি ওর জন্য রঞ্জনকে কিছুতেই হারাতে পারবো না। অনুজা বুঝলো ওর জন্য ওদের মা মেয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যাচ্ছে।
সে বন্দনাকে বলল, তুমি তৃষাকে কিছু বলো না মা। সত্যিই তো, আমার জন্য তৃষা কেন নিজের জীবন নষ্ট করবে? তারপর তৃষাকে সে বলল, তুই যখন চাইছিস তৃষা, তখন আমি চলেই যাব তোর জীবন থেকে। তবে নিজের স্বাধীনতা নিয়ে বেঁচে থাকলে যদি তোরা আমায় নারীবাদী বলিস, তাহলে আমি সত্যিই নারীবাদী। এত কিছুর পরেও আমি আবারও বলবো, নিজের স্বাধীনতা, নিজের সত্তা, নিজের ইচ্ছে এভাবে কারোর হাতে তুলে দিস না। অ্যাডজাস্টমেন্ট করতে আজ ভালো লাগলেও একদিন সত্যিই কিন্তু হাঁপিয়ে উঠবি। সেদিনের সেই ঘটনার 1 মাসের মধ্যেই অনুজা চাকরি বদলি নিয়ে চলে গেল। কোথায় গেল কাউকে জানালো না। বন্দনা অনেক অনুরোধ করেছিলেন, আমায় বলে যা অনু, কোথায় যাচ্ছিস? অনুজা বলেছিল, না মা, জানতে চেয়েও না কোথায় যাচ্ছি। আমি আমার তৃষার মাকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাই না। তবে তোমার কাছ থেকে দূরে গেলেও তুমি আমার চোখের নজরে ঠিকই থাকবে। ঈশ্বর না করুক, যদি কোনোদিন তোমার কঠিন সময় আসে কখনো, তাহলে তোমার পাশে তৃষা না থাকলেও আমি ঠিক থাকবো, চিন্তা করো না। রঞ্জন আর ওর মায়ের শর্ত পূরণ হওয়াতে তৃষার সাথে রঞ্জনের বিয়েটা হয়ে গেল নির্বিঘ্নে। সংসারে ঢুকে তৃষা আস্তে আস্তে বুঝতে শুরু করলো অ্যাডজাস্টমেন্টের সংজ্ঞা। খুব ভালো নাচ করা সত্ত্বেও তৃষার নাচের ক্লাসে যাওয়া বন্ধ হয়ে গেল। চাকরি করার ইচ্ছে তো মুখেই আনা গেল না। রঞ্জনের মা গৌরীদেবীর সোজা কথা, আমাদের বাড়ির বউরা বাড়ির বাইরে বেরিয়ে রোজগার করতে যায় না। শুধু তাই নয়, অ্যাডজাস্টমেন্টের নামে নিজের পছন্দ মতো জামা কাপড় পরা, নিজের পছন্দ মতো খাবার খাওয়া, নিজের ইচ্ছে মতো বা প্রয়োজন পড়লেও বাপের বাড়ি আসা পর্যন্ত বন্ধ হয়ে গেল তৃষার। তৃষার জীবন সংসারের 4 দেওয়াল আর মেয়ে মানুষ করার মধ্যে আবদ্ধ হয়ে গেল। শ্বশুরবাড়ির বড়লোকিয়ানায় এখন আর আভিজাত্য খুঁজে পায় না তৃষা। তবুও অ্যাডজাস্টমেন্ট করতেই হবে তাকে, কারণ তার ধারণা সংসারে মেয়েদেরকেই অ্যাডজাস্টমেন্ট করতে হয় বেশি। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটাই তৃষার জন্য চূড়ান্ত বোঝা হয়ে গেল যখন রঞ্জনকে সে তারই এক সেলস গার্লের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখল। মনে পড়ল অনুজার কথা, সম্পর্কটা প্রেমের উপর টিকে থাকে না, টিকে থাকে শ্রদ্ধার উপরে। এরপরেও জীবন তৃষাকে অনেক কিছু দেখালো। যে রক্ষণশীলতার দোহাই দিয়ে গৌরীদেবী অনুজাকে তৃষার জীবন থেকে দূর করে দিয়েছিলেন, সেই রক্ষণশীলতাকে বুড়ো আঙুল দেখিয়ে রঞ্জন এখন পার মাতাল হয়ে উঠেছে। রাত হলেই মদের বোতল তার রোজকার সঙ্গী। গলা অবধি মদ না পান করলে নাকি তার ঘুম আসে না। আর নেশায় চুর হয়ে গেলে তৃষার সাথে শুরু হয় চূড়ান্ত দুর্ব্যবহার। এখন গৌরীদেবী নিজের কপাল চাপড়ান, কিন্তু তার কিছুই করার নেই। তিনি শুধু তৃষাকেই পাঠ পড়িয়ে যান, ঘরের কথা ঘরেই রেখো তৃষা, না হলে মান সম্মান শুধু আমাদেরই যাবে না, তোমার বাবা মায়েরও যাবে। তোমার মেয়েকে পাত্রস্থ করা মুশকিল হয়ে পড়বে, সবাই ওকে মাতালের মেয়ে বলে জানবে। তাই তার চাইতে চুপ করে থাকো। তোমার শ্বশুর আর আমি যা রেখে যাব, তোমার কখনো অর্থের অভাব হবে না। সবার স্বামী সুখ ভাগ্যে লেখা থাকে না, ধরে নাও তুমিও তাদের মধ্যেই একজন। তৃষাও চুপচাপ মেনে নিয়েছে শাশুড়ির কথা। সে চাইলে বেরিয়ে আসতেই পারে শ্বশুরবাড়ি থেকে। তার বাবা মাকে সবটা জানালে তারা কোনোদিনই তাকে ফেলে দেবেন না। কিন্তু তৃষা ইচ্ছে করেই এই অভিশপ্ত জীবনের শাস্তি ভোগ করছে, কারণ সে বুঝেছে সে তার প্রিয়তম বান্ধবীকে আঘাত দিয়ে সে দীর্ঘশ্বাস কুড়িয়েছে। তার বর্তমান জীবন সেই দীর্ঘশ্বাসেরই ফল। অনুজা হয়তো ক্ষমা করে দিয়েছে তাকে, কিন্তু প্রকৃতি সে বদলা নিয়েই থাকে। সে কাউকে ক্ষমা করে না। প্রত্যেক মানুষের কর্মফল তাকে যে ভোগ করতেই হয়। তাই প্রকৃতির নিয়মেই আজ রোজ একজন মদ্যপ মানুষকে তার সামলাতে হয়। এখন প্রতি মুহূর্তে তৃষা অভাব বোধ করে অনুজার। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় অ্যাকাউন্ট খুলেছে শুধু তার অনুকে যদি খুঁজে পাওয়া যায় কোথাও। কিন্তু না, অনু কোথাও নেই। নিজের মনে মনে প্রতি মুহূর্তে তৃষা অনুজার কাছে ক্ষমা চায় আর মনে মনে বলে, অনু আমার কাছে আয়, আজ আমি বড্ড একা রে, তোকে যে ভীষণ ফিরে পেতে ইচ্ছা করছে। ফিরে আয় বন্ধু, একটি বারের জন্য ফিরে আয়। কিন্তু অনুজা ফেরে না।
পৃথিবীর কোনো এক কোণে বসে বোধহয় সেও তার তৃষার জন্য কষ্ট পাচ্ছে। হয়তো সে ভালো আছে এই ভেবে যে তার তৃষা রঞ্জনের সাথে সুখেই আছে। হয়তো বন্ধুর সুখের জন্যই তার এই নীরব নির্বাসন। জানা নেই কারোর মনের কষ্ট। দুজনেই দুজনকে ভালোবেসে যাচ্ছে, দুজনেই চাইছে একে অপরের কাছে পৌঁছতে, কিন্তু ভাগ্য এখনো যে অনুমতি দেয়নি। সে তৃষাকে আরেকটু বোঝাতে চায়, অনেক ভাগ্য করে পাওয়া বন্ধুকে দূরে যেতে দিতে নেই, না হলে সারা জীবন নিঃশব্দে কামনা করেই যেতে হবে, বন্ধু আবার কাছে আয়, বন্ধু এবার তো কাছে আয়, দূরে থাকিস না আর। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।